এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। সামনেই রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সামিনেশন। এর জন্য কি প্রিভিয়াস ইয়ারগুলোকে আমাদের দেখে নেওয়া কি জরুরি। এই জন্য আজকে আমরা 2015 সনে যে WBPSCর যে ক্লার্কশিপের এক্সাম হয়েছিল, সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 2019-এ দুটো ধাপে পরীক্ষা রয়েছে ক্লার্কশিপের, সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি আমরা আলোচনা করেছি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, তবে আজকে ক্লাসটি দেখো। প্রথম অঙ্ক কি বলেছে, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজ এর থেকে 20% বেশি পারদর্শী, বি ওই কাজটি সম্পন্ন করে। তাহলে এ 20 দিনে এ কত দিনে করবে সেটা আমাকে বের করতে হবে। এ একটি কাজ কত দিনে করে? 30 দিনে। এটা হলো ফার্স্ট কন্ডিশন দেওয়া আমাদের, এ একটি কাজ 30 দিনে করে। তারপরে কন্ডিশন কি বলেছে, বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে দুজন ব্যক্তি রয়েছে, বি আর এ। যখনই কোনো এরকম টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্কের মধ্যে একজন পারদর্শী দেওয়া থাকে, তখন বুঝতে হবে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে। তাহলে এফিসিয়েন্সি রিলেশন কি, বি ওই কাজে এর থেকে 20% বেশি দক্ষ। তাহলে এর এফিসিয়েন্সি যদি আমরা 100 ধরি, তাহলে বির এফিসিয়েন্সি কত হবে? 120। যেহেতু কোশ্চেনের মধ্যে বলা রয়েছে বি ওই কাজে এর থেকে 20% বেশি দক্ষ, তাহলে এখান থেকে আমরা তাদের দুজনের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন বের করে নিই। তাহলে কত হলো সেটা? 6:5। এতটুকু আশা করি বোঝা গেল। তারপরে প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এ একটি কাজ 30 দিনে করতে পারে, এর এফিসিয়েন্সি কত? 5। আমরা জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। এর এফিসিয়েন্সি হলো 5 আর এর সময় লাগে 30। তাহলে একে গুণ করলেই আমরা টোটাল ইউনিট কাজটা পেয়ে যাব। সেটা হলো কত? 150 ইউনিট হলো টোটাল ইউনিট কাজ। এখন কোশ্চেন তোমাকে ঠিক করে পড়তে বলতে হবে যে বি ওই কাজটি সম্পূর্ণ করবে কত দিনে। তাহলে বি এর টাইম আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে বি এর টাইম কত হবে? টোটাল ইউনিট কাজ আমাদের কত? 150। আমরা জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু যদি এফিসিয়েন্সি ইনটু টাইম হয়, আমাদের টাইম বের করতে গেলে তাহলে টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। আমাদের বি এর টাইম দরকার, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হলো 6। তাহলে 150-কে আমরা কি করব? 6 দিয়ে ভাগ করব। তাহলে কি বি এর টাইম বেরোবে। 6 দোকানে 12, 15 থেকে 12 গেলে তো 3, 30, 5 6 30। তাহলে বি এর টাইম কত লাগবে? 25 দিন। অপশন সি। একটি পাত্রে 1/4 অংশ জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রের কত অংশ? মানে একটা পাত্রের 1/4 অংশ জলপূর্ণ রয়েছে, তাহলে খালি আছে কতটুকু? তাহলে বাকিটা খালি রয়েছে। আমরা জানি ভগ্নাংশের কি টোটালটা আমরা কি নেই? এক অংশ, একের থেকে বিয়োগ করলেই হবে 1 - 1/4। তাহলে 3/4 অংশ হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক কি বলেছে, 4 জনের বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 হলে তবে কনিষ্ঠ জনের বয়স কত? সবার যে ছোট তার বয়স কত বের করতে বলেছে। তাদের বয়সের অনুপাত কত দেওয়া রয়েছে? 1:2:3:4। আর এখানে গড় দেওয়া রয়েছে। আমি এই অনুপাত থেকেই গড়টাকে বের করে নিই। তাহলে এভারেজটা কত হবে? 4 জন ব্যক্তি টোটাল করে 4 দিয়ে ভাগ করবো। 4 3 7 2 9 কে কত? 10। আর 4 জন ব্যক্তির জন্য 4 দিয়ে ভাগ করলাম। আর এই এভারেজের মানই 40। তাহলে এখান থেকে বলতে পারি একের মান কত? 40 ইন্টু 4/10। 4 10 40, 4 4 16। তাহলে একের মান আমরা পেলাম 16। আমাকে এখান থেকে বলছে কনিষ্ঠ জনের বয়স কত। তাহলে কনিষ্ঠ জনের বয়স কত ছিল? 1। তাহলে একের ভ্যালুই বের করতে হবে। তাহলে একের ভ্যালু কত? 16 16 হবে কারেক্ট আনসার। যদি এই অঙ্ক দিয়ে বলতো বড় সবচেয়ে জ্যেষ্ঠ রয়েছে তার বয়স কত, তাহলে 4 এর ভ্যালু বের করতাম। 4 16 64 আনসার হতো, অপশন এ। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5। একটি সংখ্যা আমরা 4x বলতে পারি, আরেকটি সংখ্যা 5x। তাহলে এলসিএম তাহলে কত হবে? 4 5 20x। এই এলসিএম এর মানই দেওয়া রয়েছে 60। তাহলে x এর মান 3। এখন বলছি সংখ্যা দুটির সমষ্টি কত? 5 4 কত? 9। 9x এর মান আমাকে বের করতে হবে। 9 ইন্টু x এর মান 3, 3 9 27, অপশন এ। 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিং এর দৈর্ঘ্য কত হবে বের করতে বলছে। একটি বর্গাকার
উদ্যান রয়েছে, বাগান রয়েছে, যার ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, মানে মাঝখানে কতটুকু জায়গা রয়েছে তার মান দেওয়া রয়েছে 900 বর্গমিটার। এখন হচ্ছে রেলিং দিয়ে ঘেরা, রেলিং দিয়ে ঘেরা মানেই তোমাকে বুঝতে হবে পরিসীমা আমাকে বের করতে হবে। মধ্যবর্তী ক্ষেত্রফল দেওয়া রয়েছে বড় ক্ষেত্রে, সেখান থেকে পরিসীমা বের করো। তাই 900 বর্গমিটার যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা হলো এরিয়ার মান। এর বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই বর্গমূল করতে হবে, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে তোমাকে বর্গমূল করতে হবে। √900 কত? 30। এটা হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল। যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তাই এর পরিসীমা কত হবে? 4 × 30। বা এইভাবে তোমরা মনে রাখতে পারো 4 গুণন বাহুর দৈর্ঘ্য 120 মিটার। অপশন বি 7386038 সংখ্যাটি বিভাজ্য হবে কত দিয়ে? সংখ্যাটাকে লিখে নেই এখানে, 7386038। 9 দ্বারা বিভাজিত রুল আমরা ইউজ করি। 9 দ্বারা বিভাজিত রুল কি? অঙ্কগুলোর যে ডিজিটটা রয়েছে, সংখ্যার যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে আমরা সাম করবো। সাম করে যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 9 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে সেই সংখ্যাটা আমি বলবো কি 9 দ্বারা বিভাজ্য। ডিজিটগুলো সাম করে দাও। 7 3 কত? 10, আর 8 কত? 18, 6 24, আর 3 কত? 27, 8 কত? 35, যোগ করলে কত হলো? 35। 35 কি 9 দিয়ে ভাগ করলে মিলছে? মিলছে না। তার মানে এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য নয়, 9 কাটা। তাই 9 দিয়ে তো বিভাজ্য, 35 কে 3 দিয়েও ভাগ করলে মিলছে না, তার মানে কি 3 দ্বারাও বিভাজ্য নয়। 9 আর 3 এর জন্য নিয়ম কি? সেম নিয়ম। দেখো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষের দুটো অঙ্ক দেখতে হবে। শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ হয়, তখন আমি বলবো গোটা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। শেষের দুটি অঙ্ক হলো 38, 38 কে তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 নং 36 ভাগ যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে না, তার মানে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির মান কত নির্ণয় করতে বলছে। তাহলে 10টার সিপি ইজ ইকুয়াল টু 9টার এসপি। ঠিক আছে, তাই আমাদের দেখো এটা করার জন্য অনেক প্রসিডিওর রয়েছে। আমি ধরলাম 10টার সিপিও যা আর 9টার এসপিও তা, 90 ধরে নিলাম সুবিধার জন্য। তাহলে 10টার সিপি যদি 90 টাকা হয়, তাহলে একটার সিপি কত? 9 টাকা। আবার 9টার এসপি 90 টাকা, তাহলে একটার এসপি কত হবে? 9 10 90 টাকা। দেখো সিপি কম আর এসপি বেশি, তার মানে বোঝা গেল প্রফিট হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিটটা কত আগে বের করি। 10 থেকে 9 বিয়োগ করো, 1 টাকা প্রফিট। আর প্রফিট পার্সেন্ট সবসময় আমরা ক্রয় মূল্যের উপর বের করি, ইন্টু 100, 100/9। তাহলে 11 সমস্ত 1/9% লাভ। অপশন ডি। এছাড়াও এই টাইপের অঙ্ক তোমরা দেখো সবচেয়ে সহজ উপায়ে করা যায়, অত কিছু করারই দরকার নেই। 10 সিপি লিখবে, 9 এসপি লিখবে, পার্থক্যটা কত? 1, আর সবসময় এসপিটাকে নিচে দেবে, ইন্টু 100। বাস হয়ে গেল। এটির ক্যালকুলেশনটাই কোনটা? এটা। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তবে ওই পাত্রে যত অংশ দুধ আছে তা নির্ণয় করতে বলছে। একটা পাত্রের মধ্যে মিল্ক আর ওয়াটার রয়েছে, দুটোই কি সমান সমান 1:1। এখান থেকে দুধটা আমাকে নির্ণয় করতে বলছে। টোটাল মিক্সচার কত? 1 1 কত? 2। তার মধ্যে মিল্ক কত রয়েছে? 1 অংশ, তাহলে 1/2 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ। সংখ্যাটি সংযুক্ত করো, মানে এখানে কি বলবে সেটা আমাকে বের করতে বলছে। এটা সিরিজ আকারের 9 12 11 14 13 শূন্যস্থান 15। তাহলে 9 থেকে 11 গেল 2, 11 থেকে 13 গেল +2, 13 থেকে 15 গেল +2। আর উল্টা পাশে দেখো 12 থেকে 14 +2, তাহলে 14 থেকে যাবে আরো +2, তার মানে 16 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে তা 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ করা শুরু করার 2 দিন পরে 8 জন কাজে চলে গেলে এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিলে, তবে বাকি কাজ কতদিন সময় শেষ হবে তা বের করতে বলেছে। তাহলে প্রথমে দেখো 8 জন শিশু কতদিনে কাজটা করে? 12 দিন। ম্যান আর মানুষ আর শিশুর মধ্যে যে এফিসিয়েন্সি রিলেশন রয়েছে তা বের করবো আমরা। তারপরে কি 6 জন ম্যান করে কত দিনে? 8 দিনে। ক্লিয়ার? এখান থেকে আমরা একটু ছোট করে নাও, 8 8ই 6 অক্ষে 6, 6 দোকানে 12। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 জন শিশুর কর্মক্ষমতা ইজ ইকুয়াল টু 1 জন মানুষের কর্মক্ষমতার সমান। সি বাই এম যদি আমি এখানে লিখি 1/2,
তার মানে এখান থেকে বোঝা গেল শিশু আর মানুষের কর্মক্ষমতার অনুপাত হলো 1:2, মানে শিশুর 1 আর ম্যানের কত 2, এতটুকু বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পর 8 জন কাজ ছেড়ে চলে গেল, তাহলে 12 জন ম্যান কাজটা শুরু করলো এবং তারা 2 দিন কাজ করলো, তাহলে কত ইউনিট কাজটা করবে সেটা আগে বের করি। আর দেখো একজন ম্যানের এফিসিয়েন্সি কত 2 ইউনিট, তাহলে টোটাল কাজ কত হবে, কত ইউনিট 12, আর একজন ম্যান কত 2 ইউনিট, 12 গুণন 2 ইন্টু 2, তাহলে 12 দোকানে 24, 24 দোকানে 48 ইউনিট কাজটা কিন্তু হলো, এটা হলো, কাজটা হলো, যতটুকু ডান। এখন টোটাল কাজ কত ছিল সেটা আগে আমরা বের করে নিই, টোটাল কাজটা, টোটাল ওয়ার্কটা আমরা এই পাশে করছি। দেখো টোটাল ওয়ার্ক কত, যে কোনো একটা সাহায্য নিয়ে আমরা বের করতে পারি, এই পাশেরটাও নিতে পারি, এই পাশেরটা, যে কোনো, আমি মনে করি এই পাশেরটা নিলাম। তাহলে এই পাশে কি চাইল্ড রয়েছে, চাইল্ডের এফিসিয়েন্সি কত 1, তাহলে সি এর জায়গায় 1 বসাবো, তাহলে 8 কে 8, 8 বারং 96, টোটাল ইউনিট কাজ হলো আমাদের 96, এটাই হলো আমাদের টোটাল ইউনিট কাজ 96 ইউনিট। তার মধ্যে ভালো করে বুঝবে 12 জন ম্যান কত ইউনিট কাজ করলো, 48 ইউনিট কাজ করলো, কতটুকু কাজ পড়ে রইলো, তাহলে রিমেইনিং কাজ কত, তাহলে 96 এর থেকে আমাকে এই 48 কে বিয়োগ করতে হবে, রিমেইনিং কাজ হবে আমাদের 48 ইউনিট। এই কাজটা কারা করবে, এখন কন্ডিশন তোমাকে লক্ষ্য করতে হবে। কাজটি শুরু করার 2 দিন পর 8 জন কাজ ছেড়ে চলে গেল, তাহলে প্রথমে আমাদের 12 জন ম্যান ছিল কাজে, তার থেকে 8 জন ম্যান চলে গেল এবং এর জায়গায় আরো 16 জন শিশু আসলো, এই হলো কন্ডিশন, তাই তো। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, আমাদের 4 জন ম্যান প্লাস 16 জন শিশু। আমি জানি আমাদের টাইম বের করতে হবে, টাইম মানে কি টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করা, তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত 2 বসিয়ে দাও, 4 দোকানে 8, শিশুর কত 1, তাহলে 16 কে 16, তাহলে কত হলো 24, তার মানে 48 কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, এটাই আমাদের কি এফিসিয়েন্সি, ভাগ করলে কতটা সময় লাগবে সেটা বের করতে পারবো বাকি কাজটা করতে। 24 দোকানে 2 দিন হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 ও 5 অবশিষ্ট হয় তা কত, যেহেতু 8 ও 5 অবশিষ্ট থাকে, তার মানে 8টা আমি এখানে কি বিয়োগ করে নেব, তাহলেই সেটাকে আমরা কি গসাগু করব, সেটাই হবে আমাদের অ্যান্সার, বিয়োগ 8। আবার 917 বিয়োগ 5, ক্যালকুলেশন করলে হয় 912, আর এটা আমাদের দাঁড়াবে 848। এখন এদের এইচসিএফ করলে যা বাড়াবে সেটাই হবে আমাদের অ্যান্সার, মানে গসাগু। একবার দেও 848, 12 থেকে 8 গেলে 4, 11 থেকে 5 গেলে কত 6, আর হাতে 9 মিলে গেল, 12 থেকে 8 গেলে 4, 11 থেকে 5 গেলে 6, তারপরে 848 নামবে। একবার দেই 64, 4 4 0 2 এত, 3 দিলে কত হয়, 3 4 12, 3 6 18, 182, 4 দিলে 4 4 16, 4 6 24 কে 25, বেশি হয়ে যায়, তাহলে 3 বার দেবো আমরা, তাহলে কত হয় 182, আরেক থেকে 2 গেলে 6, 10 থেকে 9 গেলে 1, 2 2 মিলে গেল, আর 64 কে নামাতে হবে, 4 16 64, তাহলে আমাদের গসাগু কত আসলো 16, 16ই হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশের চেয়ে বেশি সমান বেশি পায়, তবে রামের প্রাপ্য অর্থ কত। আসলে এখানে ভাষাটা এইভাবে বলেছে যে রাম ও শ্যাম দুজনের মধ্যে টাকা ভাগ করলো, রাম শ্যামের প্রাপ্য অর্থে 3/4 অংশের বেশি পায়, মানে শ্যাম যদি 1 টাকা পায়, 1 টাকা পায়, রাম পাবে কত 1 প্লাস 3/4, এরকম 4 কে 4 আর 3 কত 7/4, এটা কত 1, তাহলে 7:4, এই হলো কেস। তাহলে দেখো টোটাল টাকা কত ছিল 275, টোটাল টাকা মানে কি এই দুটো যোগফল, 7 আর 4 কত 11, তাহলে 11-র ভ্যালু দেওয়া রয়েছে 275, তাহলে 1-এর ভ্যালু কত 11 দোকানে 22, 7 থেকে 22 5, 5 11 55, এখন কার মান বের করতে, রামের প্রাপ্য অর্থ কত, মানে 7-এর মান আমাকে বের করতে বলেছে, 5 7 35 5, 7 দোকানে 14 আর 3 17, তাহলে 175 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি।
বার্ষিক 4.5% সরল সুদে 4 বছর ও 6 বছরের সুদের পার্থক্য 216 টাকা হলে মূলধন কত? আমরা 100 ধরেও নিতে পারি অথবা 100 না ধরেও করতে পারবো। দেখো 4 বছরের ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 4.5% গেল। আবার 6 বছরের ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 4.5%। আর এই দুটোর পার্থক্য কত, মানে বিয়োগফল দেওয়া রয়েছে 216, তার মানে থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2 ইন্টু বিয়োগ করে দিলাম 4.5%। এর ভ্যালু দেওয়া রয়েছে 216, তার মানে মূলধন মানে আমাকে 100 মান বের করতে হবে। তাহলে একের ভ্যালু তাহলে কত? 216/2 ইন্টু 4.5 ইন্টু 100। এই দশমিকের শূন্যটা এখানে চলে গেল। এবার কাটাকাটি করো। 5 নং 45, 9 দোকানে 18, 3 4 নং 36 গেল। 5 দোকানে 10, এই যে একটা শূন্য কাটা, তাহলে 2400 হবে আমাদের সঠিক উত্তর। অপশন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, উহার পরিসীমা 96 মিটার, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আমি ব্রেড ধরলাম x, তাহলে লেন্থ নিশ্চয়ই কত হবে? তার 3 গুণ 3x। পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রে? সেটাই দেওয়া, যা দেওয়া রয়েছে সেটা সূত্র আমাকে বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু a প্লাস b, 3 একে কত? 4, 4x। এই যে আয়তক্ষেত্রের পরিসীমা, তার মান দেওয়া রয়েছে 96। তাহলে x ইকুয়াল টু কত? 4 দোকানে 8, 8 96, তাহলে x এর মান আমরা পেলাম 12। এখন বলছি ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে x এর মান যদি 12 বাড়ায় তবে আয়তক্ষেত্রের প্রস্থ কত? 12। দৈর্ঘ্য কত? 3x এর মান, তাহলে 3 12 36। এখন এই দুটোকে গুণ করলেই আমরা পাবো ক্ষেত্রফল, কেননা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 12 ইন্টু 36, 6 বারং 72, 72 2 হাতে হলো 7, 3 বারং 36 আর 7 কত? 43, 432 বর্গমিটার হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক দেওয়া রয়েছে 256 মাথার মধ্যে 0.16 ইন্টু 256 মাথার মধ্যে 0.09। 256কে এই টাইপের অঙ্ক দেবে, সূচকের অঙ্ক, তোমাকে 256কে সিম্পলিফিকেশন করতে হবে। আমরা জানি 16 স্কোয়ার মানে 256, বা 16কে আমি লিখতে পারি 4 স্কোয়ার, তার মানে কি আসলে 4 স্কোয়ার হলে 2 দোকানে 4 হবে। তাহলে 256 জায়গায় আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 4, আর 4 দিয়ে একে 0.64। একই রকম এটাও 256কে আমি কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 4 আর 4 দিয়ে একে গুণ, তাহলে কত হয়? 0.36। এবার দেখো দুটোর মধ্যে বেস সমান এবং গুণে রয়েছে, সেই জন্য আমি কি বেস যা থাকবে তাই, আর উপরে পাওয়ারটাকে আমাকে যোগ করতে হবে। 0.64 প্লাস 0.36, তাহলে কত হয়? 1.00। তার মানে 4-এর মাথায় 1 হবে আমাদের অ্যান্সার, মানে 4। অপশন এ। 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ? যার এর বলেছে তাকে তোমাকে নিচে দিতে হবে 90-এর, 90 নিচে, আর উপরে থাকবে 120। আর শতকরা বানানোর জন্য 100 দিয়ে গুণ। এটা কাটো, 3 4 12, 3 3 9, 400/3%। 400/3% মানে হলো 133 সমস্ত 1/3%, তার মানে অপশন সি। বি একটি কাজ এ তুলনায় দ্বিগুণ দ্রুত সম্পন্ন করে। এ যদি একটি কাজ 36 দিনে সম্পন্ন করে তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করবে? তাহলে বি আর এ দুজনের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে। বি একটি কাজ এ এর দ্বিগুণ, তাহলে এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বি তার কত এফিসিয়েন্সি হবে? তার দ্বিগুণ 2 হবে। তাহলে এ একটি কাজ 36 দিনে করে, আমরা পূর্বে শেখানো হলো একটু আগে টোটাল ইউনিট কাজ মানে এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে আমাদের এখান থেকে টোটাল ইউনিট কাজ বের করে নেব, যেহেতু এর টাইম দেওয়া রয়েছে 36 আর এফিসিয়েন্সি 1, টোটাল ইউনিট কাজ হলো আমাদের 36। তাহলে এখান থেকে আমরা বের করে নেই বির কতদিন লাগবে। তাহলে টোটাল ইউনিট কাজ হলো আমার 36, টোটাল ইউনিট কাজকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের টাইম বেরোবে। 36 ভাগ তাহলে কি 2 করবো, যেহেতু বি এর এফিসিয়েন্সি 2, তাহলে কত? 18 লাগবে বির টাইম। এর টাইম 36/1, 36। এখন বলছে তারা যদি একত্রে কাজটি করে তাহলে কত সময় লাগবে। তো এইভাবেও করে দিতে পারো, এই যে 18 আর 36, এর এলসিএম কত? 36। তাহলে দুজন এফিসিয়েন্সি নিয়ে নাও,
এফিসিয়েন্সি ওইটাই বাড়াবে। দেখো এটা করার দরকার নেই। 2 এর কত 1, দুজন একসঙ্গে করলে টোটাল টাইম কত লাগবে, টোটাল ইউনিট কাজ 36 আর টোটাল এফিসিয়েন্সি 2 একে 3। তোমরা এমনি করতে পারতে এগুলো না করেও। 3 12 36, 2 এর 10, যেহেতু একসঙ্গে করলো তাই যোগ করো। অপশন সি। ভুল নম্বরটা এখানে বের করতে বলেছে। তা দেখতে হবে সিকোয়েন্স কি আকারে রয়েছে, 56, 72, 90, 110, 132, 150। দেখো 56, 72 থেকে 56 বিয়োগ করলে, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 16, একে বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, এটা করলে কত হবে 20, আর এটা হবে 22। কিন্তু একে করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো মিলছে না সিকোয়েন্স। 22, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 5 থেকে 4 বিয়োগ করলে 1 গেল। তাহলে দেখো সিকোয়েন্সটা কত বড় হয়েছিল, +2 করে +2 করে +2 করে, কিন্তু লাস্টেরটা মিললো না। তাহলে এখানে সমস্যা কোনটা করছে, 150। অপশন জি। একটি সংখ্যা উহার x% কমালে সংখ্যাটি y হয়, তবে সংখ্যাটি কত। আমি সংখ্যাটি m ধরলাম, সংখ্যাটি থেকে x% কমানো হলো, তাহলে টোটাল আমি কি হবে x% যদি করি মানে 10% কমানো, তাহলে 100 থেকে 10 বিয়োগ করি, সেরকম x% কমানো, তাহলে 100 - x বাই 100% তোলার জন্য এখন করলে পরে কমানোর পরে অ্যান্সার বাড়ায় y। এখান থেকে m এর মান কত তা বের করতে বলেছি, তাহলে 100 y বাই 100 - x। অপশন এ। যে সমস্ত সংখ্যা জোড়ার গসাগু 16 এবং লসাগু 320 তাদের সংখ্যা কত, সংখ্যার জোড়া কত হবে, তাহলে 16 হলো এসসিএফ আর এলসিএম হলো 320 মানে লসাগু। তাহলে দুটো সংখ্যা যদি গসাগু 16 হয়, তাহলে আমি বলতে পারি একটা সংখ্যা 16x আর একটা সংখ্যা 16y। তাদের কি দেওয়া রয়েছে, লসাগু 320। আমি জানি সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু, তাহলে সংখ্যা দুটি গুণ করে দাও, 16x ইন্টু 16y ইকুয়াল টু 16 ইন্টু 320। এই 16 কাটা, এই 16 দোকানে 32, 20, x আর x ইন্টু ওয়াই ইকুয়াল টু 20। আর এই টাইপের অঙ্কে তোমার সহজে ডাইরেক্ট ভাগ করে দেবে, এত কিছু করারও দরকার নেই। 320 ভাগ 16, তাহলে এখান থেকে পেলাম x ইন্টু ওয়াই কত ইকুয়াল টু 20। x আর y কি, দুটি পরস্পর মৌলিক সংখ্যা, মানে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 20। তো এরকম আমি কত জোড়া সংখ্যা তৈরি করতে পারি, দেখো 4 ইন্টু কত 5, আর কি করতে পারি 2, 1 ইন্টু 20, যারা কি পরস্পর মৌলিক, যাদের গসাগু করলে অ্যান্সার কি 1 আসবে। পরস্পর মৌলিক মানে কি, যে সমস্ত সংখ্যার গসাগু করলে 1 আসে। 4 ইন্টু 5 করলে 20 হয়, 1 ইন্টু 20 করলে কত হয় 20, এছাড়াও পাবো না। তাহলে কয় জোড়া সংখ্যা পেলাম, 1 জোড়া, এই যে 2 জোড়া, আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সংখ্যা কত, অসংখ্য 2, আসলে 2 জোড়া হওয়া উচিত ছিল, জোড়ের বলেছে যেহেতু, তাই 2 জোড়া। অপশন সি। সেগুলি কি, এই যে একটা পেয়ার 4,5 দিয়ে একটা পেয়ার হবে, 1 ইন্টু 20 দিয়ে একটা পেয়ার হবে। তার মানে এখান থেকে যদি সংখ্যাগুলো জোড়গুলো বের করতে পারি, তাহলে সেগুলি কিভাবে হবে, তাই গসাগু কত সেটা দিয়ে গুণ করবো। গসাগু কত 16, তাই 4 16 64, 5 16 80, এই যে একটা পেয়ার বেরোলো। তাহলে এরকম আরেকটা পেয়ার কি হবে, 16 কে 16, 16 দোকানে 32, 320। এই প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা নিয়ে নাও, 2, 3, 5, 7, 11, এদের গড় 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ, 5 3 8 আর 2 কত 10, 10 আর 7 17, 11 28, 28 বাই 5, তার মানে 28 দোকানে 56 করে দিলাম ভাগের সুবিধার জন্য, নিচে কি 2 দিয়ে গুণ করলাম, 5. অপশন সি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখলে শূন্য অঙ্কটি যতবার আসবে, দেখো 10 থেকে যদি আমরা 90 পর্যন্ত নিই, সেখানে 9টা শূন্য পাবো, কেন, আর 100 পর্যন্ত বলেছে 100 দুটো শূন্য প্লাস আরো দুটো, তাহলে কত হলো 11। অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক বলেছে, 3.33 এটাকে 4টি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করলে কত পাবো, 3.3333, এটাকে আমি লিখতে পারি এইভাবে, যে দশমিকটাকে আমি প্লাস করে দাও, আর যে দশমিকটা এরপর সংখ্যা থাকবে তাদেরকে এইভাবে লিখতে পারি আমি, 3/10, 3/100, 3/1000, দশমিকের জন্য একটা 1, 4টা শূন্য, 3/4টা শূন্য, এইভাবে সব যোগ হবে।
এই ক্যালকুলেশন করলে আমাদের কি হবে 3 প্লাস 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 প্লাস 0.123 তিনটা শূন্য এখানে হবে কত 10 3.1 আর 4টা শূন্য তাহলে এখানে একটা শূন্য বাড়বে এখন একটা অ্যাড করতে হবে তাহলে কি দাঁড়াবে 3.3 তো হবেই গেল তারপরে দেখো 3.3 এখান থেকে তোমাকে অপশনগুলো কিন্তু হিজিবিজি করে দেওয়া তোমাকে মিলাতে হবে দেখো এটাকে যদি একটু ভালোভাবে আমরা করি একটু লক্ষ্য করলে দেখা যাবে এই যে 3 এর সঙ্গে 0.03 যোগ করে দেওয়া তাহলে কত হয় 3.03 তারপরে বাকি সংখ্যাগুলোকে লেখো তো দেখি 0.3 প্লাস 0.003 প্লাস 0.123 তিনটা 03 কোনটার সাথে মিলছে অপশনে বাস এটা একটু বুদ্ধি করেছে এখানে মাথা খারাপ করার জন্য একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে মার্ক প্রাইস থেকে যখন আমরা সেলিং প্রাইস বের করবো ডাইরেক্ট 10% ছাড় 100 থেকে 10 বিয়োগ 90/100 9 15 135 অপশন এ 2 বছরে 5000 টাকার চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার নির্ণয় করো এই টাইপের অঙ্ক করে বেস্ট হয়ে কি অপশন টেস্ট করা প্রথমে 6% নিয়ে দেখবো কয় বছরের ক্ষেত্রে বলেছি 2 বছরের ক্ষেত্রে টাকা কত ছিল আমার 5000 তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট কত হবে 5000 টাকার কত 6% যদি প্রথমটা নিয়ে টেস্ট করছি 6% হলে তাহলে কত হয় 5 6 30 300 আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট তাহলে 5000 উপরে তো 6% হবেই তাহলে 300 আবার 300 উপরে 6% তাহলে 318 তাহলে যোগ করলেই আমাদের কি টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে সেটার মান কত দাঁড়াবে 300 300 600 618 কিন্তু আমাকে আসতে হবে কত 832 মিললো না তো এটা আমাদের হবে না তাহলে 8 নিয়ে এবার চেক করতে পারো দেখো 5000 প্রথম বছর দ্বিতীয় বছর তাহলে 8% তাহলে 5000 8% করতে হবে প্রথমে 5টা 40 400 এবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা কি জানি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয় তাহলে 5000 এর উপরে 8% হবে 400 আবার 400 এর উপরে 8% 4টা 32 এবার যোগ করো দেখি কত আসে 400 400 800 832 আমাদের কি কম্পাউন্ড মিলে গেল তাহলে কত বসানোর জন্য আমরা অঙ্ক করলাম এটা 8% নিয়ে তাহলে 8% হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন বি একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত হবে তাহলে 50 টাকায় কিনলো আর 40 টাকায় কি করলো বিক্রি করলো ঠিক আছে তাহলে একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে ক্ষতি কত হলো 10 টাকা আর ক্ষতির হার আমরা কয় মূল্যের উপরে বের করি ইনটু 100 20% অপশন সি একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে পুরো পুকুর ভর্তি করতে 61 দিন সময় লাগে 55 দিন পর পুকুরটি কত শতাংশ কচুরিপানায় ভর্তি হবে এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দেখো কচুরিপানাটা কিভাবে বাড়ে দ্বিগুণ হারে বাড়ে মানে প্রথম যদি 1 ইউনিট বাড়বে তারপর দিন 2 ইউনিট তারপরে তার দ্বিগুণ হারে বাড়বে এইভাবে 4 ইউনিট এইভাবেই বাড়তে থাকবে এই টাইপের অঙ্ক করার জন্য আমরা লাস্টের থেকে শুরু করবো শেষের থেকে মনে করো 61 পুরো পুকুরটি ভর্তি কত সময় লাগে 61 দিন সময় লাগে আমি ধরো 61 যখন দিন ছিল তখন কচুরিপানার অবস্থান কত ছিল এক অংশ মানে পুকুরে কচুরিপানা যত ছিল সেটাকে তো এক অংশ তাহলে পেছনের থেকে সামনের দিকে আসছি তাহলে 60 কত হবে নিশ্চয়ই কি কমবে এখন অনেকের মনে প্রশ্ন যে বাড়ে আসলে আমি তো কি পেছন থেকে সামনের দিকে আসলে কমবে উল্টোভাবে অঙ্ক করছি আর যদি প্রথম থেকে পিছনের দিকে আসতাম তাহলে কি বাড়তে থাকতো এই হলো পেছন থেকে করলে এই টাইপের অঙ্ক সুবিধা হয় তাহলে 61 কত 1 আর 60 কত 1/2 তাহলে 59তম দিনে কত হবে তারপর 1/2 অংশ কমবে তার মানে 1/4 একই রকম ভাবে 58 দিনে হবে 1/8 57 দিনে হবে 1/16 56 দিনে হবে 1/32 55 দিনে হবে 1/64 কি বলেছে 55 দিনে কত তার মানে 1/64 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি যে সরল সুদের হারে কোনো টাকায় নিজের এর 5 গুণ হয় তবে তার 20 বছর পরে তার কত মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছি তাহলে প্রিন্সিপাল আমরা 1 ধরলাম তাহলে অ্যামাউন্টটা কত হবে তার 5 গুণ তাহলে 5
তাহলে ইন্টারেস্ট কত, তাহলে 5 থেকে 1 বিয়োগ 4। আমরা ফর্মুলা কি জানি, I = PTR/100। তাহলে I এর মান 4 আর P এর মান 1 আর T এর মান 20। এখান থেকে আমাকে বের করতে হবে R এর মান। 5 × 20 100, 4 × 5 = 20। অপশন ডি। একটি ট্রেন 75 মিটার দীর্ঘ ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনের গতিবেগ কত? তাহলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নিয়ে আমাকে অঙ্ক করতে হয়। এই লজিক দিয়েই এই অঙ্কটা হবে। তাহলে 75 মিটার ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের লেন্থ দেওয়া রয়েছে 75 মিটার এবং প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া হচ্ছে 150, দুটোকে যোগ করতে হবে। ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে কত হলো 5 × 5 = 15 × 7 কত 22, 225 মিটার টোটাল লেন্থ আমরা পেলাম। 5 × 5 = 15 আর 7 22 গেল। এটা হলো টোটাল লেন্থ। আর অতিক্রম করতে কত সময় নেবে? 10 সেকেন্ড। এটাই তো ট্রেনের গতিবেগ। কিন্তু আমাকে বের করতে হবে কোন এককে? কিলোমিটার/আওয়ারে। আমরা কিসে পেলাম এটা? মিটার/সেকেন্ডে। তাহলে মিটার/সেকেন্ড থেকে আমাকে আসতে হবে কিলোমিটার/আওয়ারে। তাহলে কত দিয়ে গুণ করবো? এর জন্য মনে রাখতে হবে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এবার কাটাকাটি করে দাও। 5 4 × 5 = 20, 2 × 25, 5 × 5 = 25 গেল। এবার 5 দিয়ে আবার যাচ্ছে, 5 × 9 = 45, 5 × 2 = 10, 9 × 2 = 18, 9 × 9 = 81। তাহলে 81 কিলোমিটার/আওয়ার হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেলে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, তো ইহাতে মোটের ওপর তার কত পরিবর্তন হলো? তাহলে প্রথমে যখন হ্রাস পেলো তারপরে আবার কি বাড়লো, যেগুলো সাকসিড টাইপের কেস। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন এই ফর্মুলা তোমরা ইউজ করবে। এটা কি? A + B + AB/100। এখন কন্ডিশন অনুযায়ী তোমাকে চলতে হবে। প্রথমে 20% হ্রাস পেলো, তাহলে এর জায়গায় 20 বসাও, ওই হ্রাসের জন্য মাইনাস চিহ্নটা দেবে। তারপরে 20% বৃদ্ধি পেলো, তাহলে B এর জায়গায় +20। তারপরে এর দুটোকে গুণ করবো, চিহ্ন দুটোকে প্লাস মাইনাস হয় মাইনাস। 20 × 20/100। এটা কাটাকাটি গেল। তাহলে এই 0 এই 0 এই 0 0, 2 দোকানে 4 5, সামনে কি চিহ্ন? মাইনাস। এটাই বোঝাচ্ছে যে কি হ্রাস পেল। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। তবে আজকের ক্লাসে এই যে 30খানা অঙ্ক ছিল, কারণ কি ক্লাসিপের পরীক্ষায় 30খানা অঙ্ক আছে, আমরা ফুল ডিটেলসে একদম সলিউশন করলাম। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং এছাড়াও যদি এই টাইপের ক্লাসিপ রিলেটেড বা অন্যান্য পরীক্ষা রিলেটেড তোমাদের ক্লাসের প্রয়োজন, তোমরা আমাদের ক্লাসের চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে প্লেলিস্টটিকে ফলো করতে পারো, সেখানে অনেক ধরনের ক্লাস কি করানো রয়েছে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।